গুড আফটারনুন এভরিওয়ান। আজকে যত টিচার্স আছেন আমি আগে বলে দিই, আমি প্রমিত দে, আমি 2015 ব্যাচ এইটের। তো আজকে সবার রিকোয়েস্টে আমার এখানে বেসিক্যালি আসা। তো আই এম কারেন্টলি ডাইরেক্টিং ফ্লাক্স অটোমেশন। তো বেসিক্যালি আমার কোম্পানি এখন হ্যালো বেসিক্যালি আমার কোম্পানি এখন অটোমেট করছে ইন্ডাস্ট্রিজ যেগুলো আগে কনভেনশনাল সিস্টেম ছিল। তো আমরা বেসিক্যালি ম্যানুয়াল থেকে এখন জিনিসটা অটোমেটে নিয়ে যাচ্ছি। তো অটোমেটে কি হচ্ছে আমরা দেখাবো। তার আগে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাইছি আমি সেই টপিকটার ব্যাপারে একটু একটা বেসিক ব্রিফিং করে দিচ্ছি। সেটা হলো প্রোটোটাইপ, প্রসেস ডিজাইন আর ডেভেলপমেন্ট। মানে আমার আগের বক্তা উজ্জ্বলবাবু সুন্দরভাবে যেভাবে বললো যে কিভাবে একটা জিনিস নার্চার করা হচ্ছে, এবার যারা নিজেদেরকে স্টার্ট আপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে যে আমরা কিভাবে জিনিসটাকে এগোবো, কিভাবে জিনিসটাকে আমরা ম্যাচিওর করবো, আমি সেই জায়গাটা থেকে আজকে কন্টিনিউ করছি। তো বেসিক্যালি তার আগে আমি বলে দিই আমার কোম্পানি বেসিক্যালি কি করছে। যত রকম বড় বড় কোম্পানি আছে যেমন সিমেন্স হয়ে গেল, এলপি হয়ে গেল, কাস্টমার ডেটা, এদের কিছু প্রোডাক্টস আছে যেগুলো হেল্প করছে আমাদের এই পুরো জিনিসটা অটোমেট করতে। ফর এক্সাম্পল এই যে ড্যাম, এখন ড্যামে থেকে জল ছাড়া হচ্ছে, ধরা হচ্ছে পাম্প, এগুলো আগে কি হতো, আগে ম্যানুয়ালি জিনিসগুলোকে কন্ট্রোল করা হতো। ম্যানুয়ালি কন্ট্রোলটা হতো একজন মানুষ ডেডিকেটেড থাকতো যে এই পাম্পটা ইনি ম্যানুয়ালি চালাবে, বন্ধ করবে, তার কাছে ফোন আসবে বা কেউ নিয়ে আসবে। এখন আর সেই জিনিস হয় না। এখন কি হয়, এখন আমাদের ড্যামের আশেপাশে সেন্সর লাগানো থাকে। যখন দেখে একটা পার্টিকুলার লেভেল রিচ হয়ে গেছে, প্রেসার আর ড্যামটা নিতে পারবে না, ওপর থ্রেশহোল্ড চলে গেছে, অটোমেটিক একটা এন্ডের পর সেই পাম্পগুলো চালু হয়ে যায়। এবার এই বুদ্ধিগুলো কে দেয়, সেগুলো হলো বেসিক্যালি কিছু কন্ট্রোলার সার্কিট আছে যেগুলো আমরা পিএলসি বলে থাকি বা ডিসি সিস্টেম বলে থাকি। সেইগুলো জিনিসটাকে অটোমেট করে চালাচ্ছে, কন্ট্রোল করছে। এখানে আর হিউম্যান ইন্টারভেনশন লাগছে না। আগে কিন্তু পুরো টিম বসে থাকতো, জল বেড়ে গেছে এবার আমাদের জল রিলিজ করতে হবে। এটা শুধু ড্যামের জন্য না, যে কোনো জিনিস। আজকে কোনো ব্রিজ, যদি কোনো ব্রিজ থাকে, জাহাজ যাবে ও সেন্স করে অটোমেটিক খুলে নেবে। এরকম একটা প্রজেক্ট আমরা নিজেরাই আমাদের ফাইনাল ইয়ারে করেছিলাম, যে ব্রিজের একটা কনসেপ্ট দিয়ে। তারপরে যে কোনো ধরে নিয়ে আগে কি হতো, কয়লা যেগুলো পাওয়ার স্টেশন, ওগুলো কি হতো, কয়লা পড়ছে, তারপরে মানুষ ওটাকে ম্যানুয়াল ফিডিং করতো। এখন আর সেই সব জিনিস নেই, কনভেয়ার সিস্টেম এসে গেছে, ওগুলোকে ক্রাশ আউট করে আমরা ইলেকট্রিসিটি রেডি করছি। এবার আমার কিছু কোম্পানির কিছু ক্লায়েন্টস আছে, বড় বড় ক্লায়েন্ট যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছে, সেগুলো ডালমিয়া হয়ে গেল, ডাবর হয়ে গেল, বড় বড় কোম্পানি উৎকর্ষ হয়ে গেল, বেঙ্গল বেভারেজ, কোকা-কোলা বেসিক্যালি, তারপরে কোল ইন্ডিয়া, টাটা পাওয়ার, এরা আমাদের থেকে সার্ভিসেস গুলো নিচ্ছে। তো হঠাৎ এই স্টার্টআপ কেন ভাই অটোমেশন? বেসিক্যালি আমি ডিপ্লোমা আর বিটেক ইলেকট্রনিক্সে করেছি। তো ইলেকট্রনিক্সে থাকাকালীন আমি কিছু জিনিস ফেস করি যেগুলোতে হলো আমি ফিল করেছি যে এই জিনিসগুলো কোথায়, আমরা এমন জিনিস পড়ছি, তো এখানে যারা স্টুডেন্ট আছে কোথায় ইমপ্লিমেন্ট করবো, পড়ে যাচ্ছে অনেক জিনিস কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ঠিক পাচ্ছি না। এটা কোথায়, এটা কোনো সার্কিট, এটা কোথায় ইমপ্লিমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো আমার কাছে তখন খুব মিসিং থাকতো। ওটার সাথে আরো একটা জিনিস আছে যেটা হার্শ রিয়ালিটি, সেটা হলো কিছু পড়া, আর ওটার সাথে সবচেয়ে বড় জিনিস হলো একটা মানিটারি গেম। এটা খুব ইম্পর্টেন্ট কোনো জিনিস বুস্ট করার জন্য। আমার কাছে প্রচুর জ্ঞান আছে, আমি সব কিছু করছি, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমার ফ্যামিলি স্টার্ভ করছে খাওয়ার জন্য, দ্যাট ইজ নট আ প্লাস পয়েন্ট। তো আমি ওটা এই তিনটে চারটে জিনিস যেগুলো আমাকে মানে পুশ করেছে এগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার তো আজকে স্পেসিফিক টপিক যেটা আমরা করছি প্রোটোটাইপ। তো ফর এক্সাম্পল আজকে যে কোনো জিনিস, একটা আইফোন থেকে শুরু করে, একটা গাড়ি থেকে শুরু করে, একটা বিল্ডিং থেকে শুরু করে, যদি কেউ ভাবে যে আমি এরকম একটা জিনিস করতে চাই, তার কাছে বেসিক্যালি কি তিনটে জিনিস লাগে। তিনটে জিনিস কি লাগে, তার প্রথমে ভাবতে হয় যে সে কি করতে চাইছে। এবার এই ভাবনাটা বেসিক্যালি আসে তখন যখন নিজে সে প্রবলেমটা ফেস করে। সাপোজ আজকে কথা বলছে, আমাদের সবার বাবা মার এজ হচ্ছে, ঠিক আছে, হয়তো সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, তখন কি হলো, আমরা ভাবলাম আমি যদি একটা লিফট সিস্টেম করি, তাহলে একতলা থেকে দোতলা, দোতলা থেকে ছাদ, বা যার যেরকম সিস্টেম আছে সেইগুলোতে কি হবে,
হবে। এবার আমার প্রবলেম যে সবার প্রবলেম ওরকম জিনিসটা নয়, কিন্তু এই যে প্রবলেমটা এটা কিন্তু একটা মেজর প্রবলেম, এটা সবার বাড়িতেই সবারই এই এজটাকে ফেস করতে হবে। তো তখন কি হয়, এই প্রবলেমগুলো কেউ কেউ নিজের সলভ করতে চায়, আর কেউ কেউ এই প্রবলেমগুলো দিয়ে অন্য প্রবলেমটাকে সলভ করলে এইখানে একটা বিজনেস ডেভেলপ করা যায়। তো এই জিনিসগুলোতে তো তার জন্য বেসিক্যালি লাগে প্রোটোটাইপ। তো প্রোটোটাইপটা কি, আমার থিংকিং যে এরকম জিনিসটা হবে, জিনিসটা কেমন হবে। সাপোজ এখনকার যেটা জেনারেশন খুব ভালো বলতে পারবে, সেটা হলো আইফোনটা ফার্স্ট ইনিশিয়াল কেমন ডিজাইন হয়েছিল কেউ কি দেখেছো? কারণ খেয়াল আইডিয়া আছে নরমাল বেসিক স্কেচটা কেমন হয়েছিল? আইফোন 3, 2 বা নরমাল যে আইফোন বেরিয়েছিল একদম নমিনাল একটা হয়েছিল, ফোনের মধ্যে দেখতে মানে খুব ছোট স্ক্রিন আর খুব হেভি হতো। তারপরে কি হলো, ওটার সাথে এবার আস্তে আস্তে এবার সব ওটা কেন বানানো হয়েছিল, ওটাকে মাস প্রোডাকশন করে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যেন কমিউনিকেট করতে পারে। আরেকটা ভালো এক্সাম্পল দিচ্ছি, এই যে গুগল ম্যাপসে যদি স্টোরিটা তোমরা পড়ো, ওখানে দেখতে পাবে যে আমাদের সুন্দর পিচাই যিনি ছিলেন, তো আরো যারা যারা ছিল তাদের খুব ওখানকার যখন তারা আমেরিকার ওই জায়গাগুলোতে থাকতে ওখানে রোডসের ইন্ডিকেশন খুব কম থাকতো। তো জিনিসটা ওখান থেকে ওরা কিন্তু ডেভেলপ করেছে আস্তে আস্তে। প্রথমে কি একবারে আমাকে কি সাকসেস হবে না, আমার কি হবে, কন্টিনিউয়াস ওটার উপর এফর্টস লাগিয়ে যেতে হবে। যখন আমি এফর্টস লাগাবো ইমপ্রুভমেন্টস হবে, আজ নয় কাল নয় পরশু নয় 5 বছর নয় 10 বছর পর ওটা কিন্তু আস্তে আস্তে জিনিসটা এমন একটা স্টেজে চলে যাবে, তখন লোকের অ্যাকসেপ্টেন্স তোমরা পাবে। কোনো অ্যাপ হোক বা যাই হোক, কোনো প্রোডাক্ট হোক, এই অ্যাকসেপ্টেন্সটা পেলেই তখন মাস তোমার কাছ থেকে ওই বিজনেসটার জন্য কিন্তু কি করবে, তোমার সাথে নেগোশিয়েট করবে, তোমার প্রোডাক্টটা নিতে চাইবে। তো এবার এখানে প্রোটোটাইপসে কি হচ্ছে, প্রোটোটাইপসে আমি বেসিক ডিজাইন বানাচ্ছি, আর বেসিক স্কেচ ড্রয়িং, একটা বিল্ডিং বানাতে একটা বেসিক অটোক্যাডে একটা স্কেচ করতে হয়, যে কত হাইট হবে, কত লেন্থ সাইডে ব্রেথ হবে, কত ডেপথ হবে, ওর থিকনেস কেমন হবে, এগুলো সব লেখা থাকে। এবার প্রোটোটাইপের যে 3-4টে রকম স্টেজ থাকে, একটা বেসিক্যালি লো ফিডেলিটি থাকে, মিড ফিডেলিটি আর হাই ফিডেলিটি। এই লো, মিড আর হাই এর মধ্যে ডিফারেন্স গুলো কি আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি। লো ফিডেলিটি মানে হলো জাস্ট আমার মাথায় জিনিসটা এসেছে, ওটা হলো বেসিক একটা স্কেচিং করে দিতে, যে এই জিনিসটা এই প্রোডাক্টটা আমি ভাবছি বানাবো। মিড ফিডেলিটি হলো আমি ওটাকে বেসিক একটা ওয়্যার ফ্রেম রাখলাম। ফর এক্সাম্পল ওয়্যার ফ্রেমটা বোঝাচ্ছি, সেটা হলো আমি একটা গাড়ি বানালাম, আমি তো গাড়ির এক্সপার্ট না, আমি একটা গাড়ির স্কেচ ডিজাইনটা বানালাম। এবার কি হলো, এবার যখন আমি ওয়্যার ফ্রেমে নিয়ে যাবো, ওয়্যার ফ্রেমের স্পেশালিটি হলো গাড়িতে চাকা লাগবে, স্টিয়ারিং লাগবে, সাসপেনশন লাগবে, সিট লাগবে। আমি কি সফটওয়্যার এক্সপার্ট না, তার মানে হলো আমি সেই কি ধরনের চাকা, কতটা লোড বিয়ারিং ক্যাপাসিটি, কি ইঞ্জিন লাগবে, তাহলে আমার তো ওইগুলোতে আস্তে আস্তে কি নিজেকে ওয়াকিবহাল হতে হবে। I have to know what are the things that are required. তারপরে আছে হাই ফিডেলিটি। এবার হলো যখন আমি মোটামুটি একটা প্রোটোটাইপ বানিয়ে নিলাম, কি চাকা লাগবে, কি ইঞ্জিন লাগবে, আমি মোটামুটি একটা সেটআপ করে নিলাম। এবার আসছে ওটার উপর ট্রায়ালস, কন্টিনিউয়াস ট্রায়ালস। আর আমি যদি কিছু বানাই, আমি নিজে চেক করলে ওটা ফ্লপ কোনোদিন ধরতে পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে অন্য লোককে দিয়ে ট্রায়াল করাতে হবে, যারা এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড। তারাই হলো, তাহলে কি হবে, আপনাদেরকে আপনার বেসিক মেইন যে ফিডব্যাক ওটা দিতে থাকবে। এবার মেইন ফিডব্যাক পেলে কিন্তু আমরা অনেকে আছে ফিডব্যাকটা পেলে না ভালোভাবে নিই না, কিন্তু এটা যদি আমি যদি নিজের গ্রোথ ওরিয়েন্টেড হই না, আমি ফিডব্যাকগুলো নেব। ভালো হোক খারাপ হোক, আমার শুনতে খারাপ লাগছে, কিন্তু ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট ফিডব্যাক গ্রোথগুলো কিন্তু মানে ট্র্যাকে থাকবে না। এবার হলো আমাকে আমার গোলসটাকে সেট করতে হবে। কি গোলস? ধরে নিয়ে প্রোটোটাইপের পারপাসটা কি, আমি কি শুধু আমার প্রবলেম সলভ করছি, না আরো কারো প্রবলেম হচ্ছে ওইগুলো আমি সলভ করছি। ওটার পরে আসছে হলো আমার টার্গেট ইউজার। এখন আমি যদি এটাকে একটু লার্জ স্কেলে নিয়ে যাচ্ছি, বিজনেস করব, ঠিক আছে, তো টার্মস অফ ক্যাশ আমি বাড়ি নিয়ে যাব। এবার তখন আমাকে কি করতে হবে, আমি কি ধরনের ইউজার করছি। ফর এক্সাম্পল আমি কোনো অ্যাপ বানালাম, অ্যাপটা কি কোনো মেডিসিনাল সাপ্লাই এর অ্যাপ, তখন আমাকে বুঝে নিতে হবে আমি কি ধরনের অডিয়েন্স টার্গেট করছি। আমি কি B2C করছি, বিজনেস টু কাস্টমার করছি, না B2B করছি, বিজনেস টু বিজনেস।
এবার B2C B2B এটা একটা বড় কনসেপ্ট। বেসিক্যালি হলো আমি যদি B2C করি মানে হলো আমি একটা অ্যাপ বানালাম, আমি এক জায়গা থেকে ওষুধ নিচ্ছি করে নর্মাল যারা রিটেল তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি, এটা হয়ে গেল B2C। আর B2B হলো আমি এক জায়গা থেকে হিউজ ওষুধ নিলাম, নিয়ে আরেকটা কোনো কোম্পানি যেমন হসপিটাল বা আরো যেখানে মানে বিজনেসের কাজে লাগবে সেইগুলো এনজিও এদেরকে আমি ওষুধগুলো দিয়ে দিলাম। তো ওখানে হলো বেসিক্যালি B2B। তো আমাদের অডিয়েন্স, আমাদের যে ইউজার, আমি যেটা বানাচ্ছি সেইটা আমাকে কিন্তু সেট করে রাখতে হবে। এবার শুধু সেট করে রাখতে হবে না, এবার যখন এটার পিছনে কিন্তু বহুত পেপার ওয়ার্কস থাকে, অনেক কিছু ডেলিভারি টাইম টার্গেট থাকে, অনেক কিছু থাকে। তো আমাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে ওটার পরে কি আসতে চলেছে। এবার স্কেচিং আর ওয়্যার ফ্রেমিংটা আমি আরেকটু বলে দিচ্ছি। ইনিশিয়াল স্কেচ বলতে আমি একটা অ্যাপ বানাচ্ছি, তার মানে আমার কি লাগবে, আমার একটা অ্যাপের সফটওয়্যার লাগবে যেখানে আমি অ্যাপটা ডিজাইন করতে পারবো। আমি ডিজাইন করলাম, এবার তারপরে আসছে আমার ওয়্যার ফ্রেমিং এ যেখানে আমি টেস্টিং করলাম। এবার ওটাতে দেখতে পারি আর কি কিভাবে আমরা জিনিসগুলো ইমপ্রুভ করতে পারছি। এবার ওখানে আমি ডিটেইলিং করলাম। এই ডিটেইলিং এ কি থাকে, বেসিক ডিটেইলিং এ থাকে একটা অ্যাপ, তার বাগস কি খুঁজে বার করা, অ্যাপস এর মধ্যে আমার ব্যাটারি কেন কনজাম্পশন করছে খুঁজে বার করা, ওটা কি অন্য কোনো অ্যাপকে হ্যাম্পার করছে বা কোনো মেমরি ব্লক করছে এগুলো করা। তারপরে হচ্ছে বেসিক্যালি বিল্ডিং। এবার হলো অ্যাপ আমার রেডি, প্রোটোটাইপ আমার রেডি, এবার আমি ওটাকে কি করছি, আমি মার্কেটে ছাড়ছি। এবার প্রোটোটাইপ যখন ছাড়ছি তখন আমি কি করছি, তার আগে কি হয়, যখন তোমরা যদি অ্যান্ড্রয়েড স্টোরে যদি কোনো অ্যাপ ছাড়তে যাও তখন তো কি হয়, তার আগে তোমাকে অ্যাপটা সাবমিট করতে হয়। অ্যান্ড্রয়েডের যে যারা স্টোর মেইনটেইন করে তারা তোমার অ্যাপটার ক্যাপাবিলিটিস দেখে, ড্রব্যাকস দেখে, তোমাকে বলে তারপরে কি হয়, তোমাকে ওটা তোমার ওই অ্যাপটার ইন্টারঅ্যাকশনটা বাড়াতে হবে, লোকের কাছে পৌঁছাতে হবে। লোক জানবে কি করে যে তুমি ওই অ্যাপটা ইউজ করছো, ওই অ্যাপটা ইউজ করলে ওদের কি লাভ। আজকে ওলা উবের ইজ ভেরি ইজি, আমরা কেন গানে শুনে শুনে আমরা ওটা ইউজ করে আমরা ওটার ফ্রেন্ডলি ইন্টারফেস পেয়েছি বলে আমরা ওটাকে ইউজ করছি, and that is working very good। এবার এখন কিন্তু প্রচুর নতুন আরো সেম ধরনের অ্যাপ এসেছে, যেমন স্ন্যাপ ক্যাবস এসেছে, ওরা ইলেকট্রিক গাড়ি দেয়, আরো অনেক অ্যাপস এসেছে, আপনারা জানেন সেটা। এবার হচ্ছে টেস্টিং, ফিডব্যাক কালেকশন আর ইটারেট। এবার টেস্টিংটা হলো আমি যখন মার্কেটে দিলাম তখন কিন্তু এই কাজ আমার মার্কেটে অ্যাপ রেডি, আমি আর ওটার কোনো ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট কিছু করছি না, আমাকে কিন্তু কন্টিনিউয়াস ওটার ইমপ্রুভমেন্টের পিছনে কিন্তু লেগে থাকতে হবে। কেন লেগে থাকতে হবে, নইলে কি হবে, আজ চলছে কাল কোনো কম্পিটিটর আসবে, লোকের 2 মিনিট লাগে না সুইচ করে যেতে। যতক্ষণ আমি আপ টু ডেট না হই ততক্ষণ কিন্তু আমার অ্যাপ সাকসেসফুলি রান করবে না। এটার সাথে সব জায়গায় আমরা যদি কোনো ফর্ম ফিল করলে একটা করে ফিডব্যাক ফর্ম আসে, আমরা অনেক সময় স্কিপ করে যাই, অনেক সময় আমরা কি করি, ফিল করি। ওই ফিডব্যাকটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে যারা কোম্পানি হেড ম্যানেজমেন্টে বসেছে তারা কিন্তু এই ফিডব্যাকগুলো অ্যাকচুয়ালি পরে লাভ কি হয়, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে জিনিসটাকে নিয়ে যায়, যে কতটা ইমপ্রুভ করা যায়, কতটা না করা যায়। এবার আসছে এই যে ডিফাইন প্রোটোটাইপ বেসড অন রিয়েল ইউজার ইনসাইটস। এবার হলো কিছু জায়গায় অনেকে যেটা জানি কিনা জানি না, সেটা হলো যখন কোনো প্রোডাক্ট ইউজ হয় তারপরে কিছু স্পেসিফিক কাস্টমার আছে, তাদেরকে যখন দেওয়া হয় তাদের পার্সোনালি আসতে বলা হয় যে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করুন। কেন শেয়ার করুন, কারণ আপনার টেস্ট প্লাস দুজন পরে যে আছে তার টেস্ট সেম নয়। সাপোজ আজকে একটা ফ্রুটি দ্য প্রোডাক্ট সবাই ছোটবেলায় খেয়েছি, সবার খুব ভালো লেগেছে। এবার কারুর আছে ফ্রুটিটা ভালো লাগছে না, এবার দুটো জিনিস হয়, ভালো লাগছে না বা খেতে পারছে না, কারণ কি, আইদার তার কোনো হেলথ ইস্যু আছে বা তার টেস্টটা ভালো না। এবার যখন হেলথ ইস্যু আছে, আমরা রিসেন্টলি দেখেছি বড় বেভারেজেস বলে একটা কোম্পানি আছে, এবার ওরা কি করছে, নিজের প্রোডাক্ট শিফট করছে আস্তে আস্তে। কি শিফট করছে, এবার ওরা হেলথ সেক্টরে ঢুকছে। আগে ওরা কি করতো, কার্বোনেটেড ওয়াটার ডিল করতো, মানে ধরো কোক, পেপসি এই ধরনের আইটেমস ওরা কি করতো, বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং গুলো করতো। এখন ওরা কি করছে, যখন দেখছে যে টাইমের সাথে মানুষ কি করতে হেলথ কনসিয়াস হয়ে যাচ্ছে, তখন ওরা নিজেদের প্রোডাক্টগুলোকে আস্তে আস্তে আপডেট করছে। আপডেট ইজ দ্য অনলি থিং যেটাতে তোমাকে সাস্টেইন করতে হেল্প করবে ইন দিস কান্ট্রি, ইন দিস ওয়ার্ল্ড। এবার
এবার হলো যে ডেভেলপমেন্ট স্টেজগুলোতে দুটো তিনটে প্রসেস হয় যে আমি কিভাবে ডেভেলপ করব। এবার দুটো তিনটে প্রসেসের মধ্যে একটা সবচেয়ে মানে দুটো মেইন প্রসেস হলো একটা হলো অ্যাজাইল প্রসেস, আরেকটা হলো ওয়াটারফল প্রসেস। এবার এই অ্যাজাইল প্রসেসটা কি? অ্যাজাইল প্রসেস হলো ফ্লেক্সিবল প্রসেস, মানে একই ধরনের আমার কাস্টমার নয়, আমার কাস্টমার চেঞ্জ হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার। এই অ্যাজিলিটির মধ্যে সবচেয়ে বড় হলো এটা খুব ইউজার সেন্টার। মানে সাপোজ কোকাকোলা কোম্পানির যেটা রিকোয়ারমেন্ট, কোন সিমেন্ট কোম্পানির কিন্তু সেই রিকোয়ারমেন্টটা নয়, কারণ দুজনের ইউজার আলাদা, তাদের গোলস আলাদা, তাদের প্রোডাক্ট আলাদা। তো এইগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি যখন কোনো কাস্টমারকে রিচ করছি বা আমার কোনো প্রোডাক্ট তারা ইউজ করছে, সেইগুলো যেন তাদের মানে মানে প্রোডাক্ট হিসেবে থাকে। এরকম না যে আমি আমাকে চাইছে চিনি, আমি জিরে দিয়ে চলে এলাম, ইট ওয়ন্ট ওয়ার্ক। ইনিশিয়ালি তো এক দুবার হয়ে যাবে, তারপরে ওয়ন্ট ওয়ার্ক। এবার আসছে হলো ডেভেলপমেন্ট স্টেজে একটা হলো ওয়াটারফল। ওয়াটারফল মানে আমার মানে সবচেয়ে বড় এক্সাম্পল বুঝতে পারবেন ফেসবুক আর ইনস্টাগ্রাম। এগুলো হলো এই ডেভেলপমেন্ট স্টেজগুলো হয় ওয়াটারফল মেথড। কি হয়? রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ভেরিফিকেশন আর মেইনটেনেন্স। যেটা কন্টিনিউয়াস প্রসেস একটা। কন্টিনিউয়াসলি এই জিনিসটা হতে থাকে। আমাদের মাঝে মাঝে দেখি আমরা আপডেট পেতে থাকি ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো অ্যাপে। এটা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম না, কারণ ওদের কাছে কন্টেন্টটা হলো বেসিক্যালি সেম, ওটাই আপডেট হতে থাকে। সফটওয়্যারটা যত স্মুথ হবে, যত মানে ল্যাগ ফ্রি চলবে, তত কি হবে? ইউজার টাইম তত বেশি ওখানে কাটবে। আজকে যদি আমার ফেসবুকে একটা হ্যাং করে, আমি কি বারবার ফেসবুকে যাবো না, ঠিক আছে? এবার ডেটা হ্যান্ডলিং এসব অনেক ব্যাপার আছে, যেগুলো হলো এই ওয়াটারফল মেথডে এই করে, কারণ এর কাস্টমার লিস্টটা সেম। একটা কোম্পানির সিইও ফেসবুক ইউজ করছে, একজন চাওয়ালা দোকানদার সেও ফেসবুক ইউজ করছে, দুজনের এটা রিকোয়ারমেন্ট এক, কেন সে স্টোরিজ, নতুন ফটো, ভিডিও এইগুলোই দেখবে, রিকোয়ারমেন্ট সবার এক। তো এইটা হলো, এটা মেইনলি পড়ছে হলো এই ওয়াটারফল মেথড। এবার এই রিয়েল লাইফ প্রোটোটাইপস গুলো আমরা কি সবচেয়ে বড় হলো যদি কোনো কার এনথুসিয়াস্ট বা ফোন এনথুসিয়াস্ট, যে কোনো প্রোডাক্ট মেশিন এনথুসিয়াস্ট, এই যে যত বড় বড় অটো এক্সপোজ গুলো হয়, এখানে বেসিক্যালি কিন্তু প্রোটোটাইপস গুলো নিয়ে আসা হয়। যে এটা যে কোনো মাহিন্দ্রা হয়ে গেল, যে কোনো বড় টেসলা হয়ে গেল, টাটা হয়ে গেল, বড় বড় কোম্পানি, ভলক্সওয়াগেন হয়ে গেল, এরা কি করে ওদের যে প্রোটোটাইপস গুলো হয় ওগুলো হলো এই এক্সপোজ গুলোতে ওরা ডিসপ্লে করা হয়। এগুলো হয়তো মার্কেটে নামছে না, এগুলো প্রোডাকশন রেডি নয়, কিন্তু এগুলো এই প্রোটোটাইপস গুলো কেন ইউজ করে? এই প্রোটোটাইপস ইউজ করে যাতে মানুষ দেখতে পায় যে ওরা কিসের উপর কাজ করছে, কিসের উপর ওদের যে আপকামিং কাজগুলো কেমন হতে পারে। বা তো এই এক্সপোজ গুলো কি হয়, মানুষ দেখে যে না এই গাড়িটাকে আগের প্রথম দেখতে লাগছে না, ভালো লাগছে দেখতে, তখন ওরা ইন্টারেস্ট দেখায়, তখন ওরা ওই ফিডব্যাক গুলো নেয়। ওই ফিডব্যাক গুলো নিয়ে দেখে যে কোন গাড়িতে মানুষ চাইছে, মানে তাদের ভালো লাগছে, ওই ফিডব্যাক গুলো তখন কি করে ওই টিমকে বোঝায় এই গাড়িটা কিন্তু আমার কাছে ফিডব্যাক বেশি আসছে, এটার উপরে কিন্তু যেন ঠিক করে কাজ করা হয়। সেম অ্যাজ ফোন এক্সপোজ। এই এক্সপোজ গুলো মানে নরমালি ফোন এক্সপোজ চায়না হয়ে গেল, জাপান হয়ে গেল, ইন্ডিয়াতে মনে হয় একবার হয়েছে, এরকম প্রচুর হয় যেখানে আমরা নরমালি যেতে পারি, রেজিস্ট্রেশন করে যেতে পারি। শুধু গাড়ি বা ফোন নয়, এখানে প্রচুর জিনিস, কোনো মেশিন, কেউ হয়তো ভাবছে যে আমি বাড়িতে কোনো একটা বাড়ির নিচে তলাটা ফাঁকা আছে, আমি কোনো মেশিন দেবো, ছোট কিছু একটা প্রোডাকশন ইউনিট সাপোজ। তো ওরা কি করে এরকম প্রত্যেকটা জিনিসের একটা করে এক্সপো হয়, ফার্নিচারের এক্সপো হয়, অনেক রকম এক্সপো হয়। এবার যেহেতু আমরা টেকনিক্যাল লাইনে আমরা এইগুলো বেশি ফলো আপ করি, তো ওইভাবে জিনিসটা আমরা এগিয়ে নিই। এবার তো আজকের এটাতে আমি এটাই কন্ট্রোল করছি যে আমাদের যদি কিছু করতে হয় আগে নিজেদের ভাবতে হবে, সেটাকে চক আউট করে নোট ডাউন করে রাখতে হবে, তারপরে ওটার উপর যদি ভাবি যে এটা কোনো একটা রিয়েল লাইফ প্রবলেমকে একটা সলিউশন অ্যাড্রেস করবে, তাহলে আমাদের এটা কিছু এটার উপরে কাজ করা উচিত। এবার এটার সাথে সাথে এই যে এটা সাকসেস হবে কি হবে না, আমরা তো নেমে পড়লাম, আমরা শুনেছি প্রচুর স্টার্টআপ হয়, প্রচুর স্টার্টআপ ফেল হয়ে যায়, ঠিক আছে? অনেক অনেক জায়গায় ট্রান্সফার মানি ক্র্যাশ হয়ে যায়, ইনভেস্টমেন্ট মানি শুনেছি নষ্ট হয়ে যায়। কেন? এইগুলোর জন্য। কারণ একটা জিনিস বানিয়ে যদি থেমে যাও, তুমি যদি নিজেকে আপগ্রেড না করো তোমার প্রোডাক্টের উপর, জিনিস কিন্তু এগোবে না। আর যখন জিনিস এগোবে না, অবভিয়াসলি people will start rejecting that product. আর once people start rejecting that product, people এর 2 মিনিট টাইম লাগে না শিফট করতে, people will shift. That is the nature. এবার হলো এগিয়ে থাকতে তোমাকে কন্টিনিউয়াসলি ইনোভেট করতে হবে। সব কটা কোম্পানি, যতগুলো বড় বড় কোম্পানি আছে, সবার কিছু
একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, রিসার্চ ডিপার্টমেন্ট, R&D বলি আমরা, রিসার্চ এন্ড ডেভেলপ ডিপার্টমেন্ট, যারা কন্টিনিউয়াস, তাদের কাজ একটাই, নতুন কিছু আপডেট করা, নতুন কিছু খুঁজে বার করা, যেটা আপকামিং ডেজে ফ্রুটফুল হবে, হেল্পফুল হবে। তো এই নিয়ে বেসিক্যালি আজকে আমার এটা ছিল। আশা করি সবার ভালো লেগেছে, অল্প হলেও কিছু বুঝতে পেরেছি। কারোর কোনো যদি প্রশ্ন থাকে প্লিজ লেট মি নো। স্পেশাল থ্যাঙ্কস